বিরুদ্ধে অপরাধের নামটা কি? তাকে যে বিতর্কিত নির্বাচন তো আর কোনো দণ্ডবিধির কোনো অপরাধ না। একটাতে আমি সম্ভবত পেলাম যে ইলেকশন সম্পর্কিত অপরাধ 171-এর এ, ডি, ই এরকম কতগুলো উপধারা আছে সেগুলোতে। এই অপরাধগুলোতে আমি দেখছিলাম 500 টাকা পর্যন্ত জরিমানার মানে শাস্তি বা ম্যাক্সিমাম 1 বছর পর্যন্ত শাস্তিযোগ্য অপরাধ। এইটা আমরা সবাই তখন বলেছি যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া ফেরেস্তাকে বসিয়ে দিলেও এই নির্বাচনগুলো সুষ্ঠু হবে না। সুতরাং নুরুল হুদা তো ফেরেস্তা নন, তার পক্ষে একটা সুষ্ঠু নির্বাচন করা একার পক্ষে অসম্ভব। এবং তারপরে উনি এটা করতে পারতেন, আমি বললাম যে উনি দায়িত্ব না নিতে পারতেন অথবা পদত্যাগ করতে পারেন, কিন্তু পদত্যাগ করে আমি সুস্থ শরীরে সশরীরে ঠিক মতো বাসায় ফিরতে পারতাম কিনা সেই পরিবেশে, এটার কোনো একটা উত্তর আছে কিনা আমাদের কাছে। বিএনপির সিনিয়র নেতারা বলেছেন, আমাদের অনুষ্ঠানগুলোতেও এসে বলেছেন যে দলীয় সরকারের অধীনে যদি ফেরেশতাকেও বসিয়ে দেওয়া হয় নির্বাচন কমিশনে তবুও সুষ্ঠু নির্বাচন সম্ভব না। তাহলে নুরুল হুদার কোন ছাড়? মানে ফেরেশতাই যদি না পারেন আমার খারাপ লাগছে, আবু আলেম সাহেবের খারাপ লাগছে, আপনার হয়তো খারাপ লাগছে যে মব সহিংসতা হচ্ছে। আমরা তো দেখছি যে কেউ কেউ বলছে আমাদের থেকে 2 প্রজন্ম ছোট যারা, তারা বলছে আমার ভালো লাগছে, আমার মনে হচ্ছে এটা এক ধরনের বিচার হয়েছে। আমার তার সাথে ঘোর বিরোধিতা আমি করব, যে সে বলবে আপনি তো সুশীল, আপনি যে ভালো কথাগুলো বলতে থাকেন, আপনি বাস্তব অবস্থা বুঝেন না আমরা কিসের মধ্যে দিয়ে গেছি আর কিসের মধ্যে দিয়ে যাচ্ছি। তো এই অবস্থায় আই থিঙ্ক আমাদের অন্য ধরনের সমাধানের কথাগুলো বলা শুরু করা উচিত। সবকিছু আমাদের কোর্টের মাধ্যমে সমাধান করা সম্ভব না। কোর্টের মধ্যেই যারা আছেন, যাদের দিকে আমরা তাকাচ্ছি যে ওনারা বিচার করে দেবেন, ওনাদের মধ্যেই তো অনেকের চিন্তা আছে, কারণ অনেকের পরিষ্কার ভূমিকা ছিল না। অ্যাগেন, নট অনলি 15 বছর, এর আগেও পরিষ্কার ভূমিকা ছিল না। আমরা দেখলাম নুরুল হুদার পরে কাজী হাবিবুল আওয়ালকেও আজকে গ্রেপ্তার করেছে, ডিবি পুলিশকে গ্রেপ্তার করেছে। এবং নিশ্চয়ই আপনি আপনি দেখছেন কিনা যে বিএনপি এটির বিরুদ্ধে যেমন একটা প্রতিবাদ করেছে, মব জাস্টিস বা মব জাস্টিস তো বলা চলে না, মব সংস্কৃতির বিরুদ্ধে একটা সরকারও বিবৃতি দিয়েছে, বিএনপি বিবৃতি দিয়েছে। আহ আপনি কিন্তু আমরা দেখছি বিভিন্ন টক শোতে বা বিভিন্ন বক্তব্যতে রাজনীতিবিদরা বেশ দেখছিলাম সাবেক শিক্ষামন্ত্রী, বিএনপির সাবেক শিক্ষামন্ত্রী, অন্যান্য দলেরও বেশ গুরুত্বপূর্ণ নেতারা যারা এখন সক্রিয় রাজনীতি করছেন, তারা বলছেন ভুল কি করেছে বা এভাবে গ্রেপ্তার না করলে পুলিশ কি গ্রেপ্তার করতো? আপনি আসলে কিভাবে দেখছেন? এটিকে কি একটা জাস্টিফাই করার জায়গা তৈরি হচ্ছে? জাস্টিফাই করার সুযোগও আছে? দেখেন, উচ্ছৃঙ্খল জনতার যে কোনো আচরণ, যাদেরকে মব বলছেন আপনারা, মব ভায়োলেন্স বা মবের মূল্য, তাদের যে কোনো আচরণ বা যে কোনো পদক্ষেপ এটাকে সমর্থন করার কোনো সুযোগ নেই। এটাকে যারা সমর্থন করেন তাদেরকে ভাবতে হবে যে এই উচ্ছৃঙ্খলতা একদিন বুমেরাং হয়ে তাদের ক্ষেত্রে ঘটতে পারে, এবং এটা যে কোনো মানুষের ক্ষেত্রে ঘটতে পারে। সুতরাং নাগরিক হিসেবে আমি এই মব সংস্কৃতি বা মব ভায়োলেন্স বা উচ্ছৃঙ্খল জনতার যে কোনো ঘটনাকে আমি নিন্দা করি, এবং আমি নিজেই সেফ ফিল করি না। সুতরাং এটাকে জাস্টিফাই করার কোনো কারণ নাই। এক, দুই হলো যে যে বিষয়ে কথা হচ্ছে, মিস্টার নুরুল হুদা যিনি এখন রিমান্ডে আছেন, উনি একটা চিফ ইলেকশন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ওনার দায়িত্ব পালনের সময় ওনার ভুল ভ্রান্তি হতে পারে, সীমাবদ্ধতা থাকতে পারে, উনি এমন কিছু করতে পারেন যেটা বেআইনি হয়েছে। সে কারণে আপনি তো আদালতের মানে শরণাপন্ন হতে পারেন, এবং আপনি এর জন্য আহ, পুলিশের কাছেও যেতে পারেন, আপনি মামলা করতে পারেন, এফআইআর রুজু করতে পারেন, হ্যাঁ, অথবা আপনি জিডি করতে পারেন। তারপরে এটা পুলিশের দায়িত্ব। সুতরাং পুলিশ তাকে গ্রেপ্তার করতো কি করতো না, আপনি কতটা সময় দিয়েছেন। এবং পুলিশ তাকে গ্রেপ্তার করার আগে তো পুলিশ নিজেই মামলাটা সম্পর্কে নিশ্চিত হবে যে এই মামলাটা কেন করা হলো, এই মামলার প্রাইমা ফেসি কি আছে, এবং তার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা যায় কিনা। তো সেটা পুলিশকে করতে দেন, আইন নিজের হাতে তুলে নেওয়া তো সঙ্গত না এবং অন্যায়, এবং এটা একটা ক্রিমিনাল অফেন্স আইন নিজের হাতে তুলে নেওয়া। জি, এই তো অফেন্সটা এই সম্পর্কে একটু ক্ষেত্রে জানবো। জনাব আবু আলম শহীদ খান, মানে পুলিশের দায়িত্বের কথা বলছিলেন, সেইখানেও তো একটা বড় প্রশ্নবোধক চিহ্ন আসি, সেটা নিয়েও। ব্যারিস্টার সারা হোসেন, আপনি যদি আমাকে শুনতে পান, আপনার কাছে আসলে প্রথম প্রশ্নটা আমি করছিলাম যে এই সাবেক দুই প্রধান নির্বাচন কমিশনারকে গ্রেপ্তার করা হয়েছে নুরুল হুদার পর, আজকে কাজী হাবিবুল আওয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ, বিতর্কিত নির্বাচন, রাতের ভোট, আমি ডামি নির্বাচন, এরকম অনেক অভিযোগ আছে। আমি একটু আপনার কাছ থেকে বুঝতে চাই আইনগতভাবে তাদের বিরুদ্ধে অভিযোগগুলো কি কি? মানে আমাদের তো অনেক অভিযোগই থাকতে পারে, কিন্তু আইনের তো নির্দিষ্ট ধারা, সুনির্দিষ্ট অভিযোগ থাকবে। একটু যদি আমাদেরকে বুঝিয়ে বলেন।
সে অভিযোগ যাই থাকুক না কেন, আসলে প্রশ্নটা হচ্ছে যে প্রত্যেক অভিযোগের জন্য সাথে সাথে গ্রেফতার করতে হচ্ছে কেন? মানে আপনার গ্রেফতার করারও তো একটা যুক্তি থাকা উচিত। অন্যান্য দেশে আমরা দেখি যে গ্রেফতার করা হয় যখন মনে করা হয় যে কাউকে আসলে বাইরে থাকলে অন্যরা অন্যরা তখন নিরাপদ থাকবে না। কিন্তু আমাদের দেশে প্রবণতা হচ্ছে যে আপনি একদম একটা সবচাইতে তুচ্ছ একটা বিষয় থেকে শুরু করে সবচাইতে গুরুতর বিষয়ের ক্ষেত্রে তো অন্তত সেই ক্ষেত্রে তো যৌক্তিক করা, কিন্তু তুচ্ছ বিষয় থেকে শুরু করে সব ধরনের অপরাধের জন্য আমাদের ইনস্ট্যান্ট রিফ্লেক্স অ্যাকশন হচ্ছে গ্রেফতার করে ফেলা। সো আই থিঙ্ক এই জায়গা নিয়ে প্রশ্নটা তোলা উচিত যে এটা কেন করা হচ্ছে। এবং এটা কেন এখন করা হচ্ছে, এটা তো নতুন কিছু না। বাংলাদেশে এটা আমরা দেখেই আসছি, গত 15 বছর ধরেও হয়েছে, তার আগেও হয়েছে। যে প্রশ্নটা আই থিঙ্ক সেই জায়গায় আমাদের নেওয়া উচিত যে পুলিশ কেন এভাবে বিহেভ করে এবং কারা চায় তারা এইভাবে বিহেভ করে, আর যারা আমরা সাধারণ পাবলিক আমরা কেন এটা নিয়ে সোচ্চার হই না। মানে এক একজন বিশিষ্ট ব্যক্তি নিয়ে যখন হয়, এখন হাবিবুল আওয়াল সম্পর্কে হয়েছে, সাথে হয়েছে, আমরা অনেকে এটা নিয়ে কথা বলবেন, আবার কেউ কেউ মনে করবেন যে না, ওয়াই নট, মানে যেহেতু তারা মনে করছেন ওনারা অনেক খারাপ কাজ করেছেন, নির্বাচন যেভাবে পরিচালনা করেছেন অথবা করেন নাই। সো প্রশ্নটা হচ্ছে যে মানে আমাদের অপেক্ষা করা উচিত না বিশিষ্ট ব্যক্তিদের ক্ষেত্রে এগুলো হওয়ার জন্য? প্রত্যেক ঘটনা নিয়ে আসলে কথাটা বলা উচিত, বাট এটা নিয়ে আনফর্চুনেটলি আমাদের সেরকম কোনো মনে হচ্ছে না। আপনাদের মিডিয়ারও খুব একটা ইন্টারেস্ট আছে, আর আমাদের সাধারণ নাগরিকের খুব একটা ইন্টারেস্ট আছে না, নাগরিক সমাজে আছে কয়েকটি মানবাধিকার সংগঠন বলতে থাকে, এর বাইরে কোনো আলোচনাই নেই বা আমি কোনো একটু আসলে এই ব্যবস্থা। আলোচনাটা যেতে চাই, আপনি যেহেতু এটা একটু বুঝিয়ে বলবেন। আমি আসলে প্রথমে জিজ্ঞাসা করছিলাম আইনগতভাবে তাদের অপরাধের জায়গাগুলো কি কি, সেটা যদি আরেকটু আপনি আমাদেরকে বলেন। এবং আপনি গ্রেপ্তার প্রসঙ্গে বলছেন, মানে এই গ্রেপ্তার কাকে করা হবে আর কাকে না, এটি আসলে কার সিদ্ধান্ত? কারণ আমরা দেখলাম আহ, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, তার বিরুদ্ধেও মামলা আছে। তিনি দেশ ছেড়ে গেলেন, তখন আবার তিনি দেশ থেকে ফিরেও আসলেন। ওই সময় অনেক নাটক হয়েছে, যাই হোক সেটা নিয়ে যদি পরবর্তীতে আসবো। কিন্তু তাকে গ্রেপ্তার করা হলো না, হুট করে নুসরাত ফারিয়াকে তারপরে গ্রেপ্তার করে ফেলা হলো, একজন অভিনেত্রী। তারপরে সেলিনা হায়াত আইভি, সাবেক মেয়র, তাকে হঠাৎ করে ওয়ারেন্ট ছাড়াই তাকে কি গ্রেপ্তার করে ফেলা হলো, মানে ওই ঘটনার পর আবার মানে অনেককেই গ্রেপ্তার করা হয়ও না। আহ, আগেও পরেও এর ঘটনা আছে। কিসের উপর নির্ভর করে যে কাকে গ্রেপ্তার করা হবে আর কাকে হবে না? আমি এক্স্যাক্টলি, আপনি রিসেন্ট কিছু কিছু ঘটনা এখানে উল্লেখ করেছেন। আমি আবার আপনাকে একটু পিছনের দিকে ফিরিয়ে নিয়ে যাই। কয়েক বছর আগে করোনার সময় দেখলেন যে লেখক মোশতাককে তুলে নেওয়া হলো একটা ফেসবুক পোস্টের জন্য, একটা বক্তব্যের জন্য। একজন কার্টুনিস্ট কিশোর, ওনাকে আটকিয়ে ফেলা হলো। তখনও কিন্তু খুব বেশি লোকজন কথা বলেনি এবং সেম প্রসেস ফলো করা হয়েছে। ইনফ্যাক্ট আরো বাজে প্রসেস হলো, মধ্যরাতে তাদেরকে নিয়ে ফেলা হয়েছে, জেলখানায় ফেলে দেওয়া হয়েছে। মুশতাক তো মারাই গেলেন জেলখানার মধ্যে ওই অবস্থায়। সো এই প্রসেসটা অ্যাজ আই সেড নতুন কোনো প্রসেস না। আপনি এখন মব ভায়োলেন্স নিয়ে কথা বলছেন, এই ভায়োলেন্সটা স্টেট ভায়োলেন্স হিসেবে আমরা দেখেছি যে রাষ্ট্রীয় বিভিন্ন কর্তৃপক্ষের নির্দেশে এই কাজগুলো আগে হয়েছে। হুম। এখন যেটা দেখছি কোনো কোনো ক্ষেত্রে, অধিকাংশ ক্ষেত্রে ইনফ্যাক্ট আই থিঙ্ক আমরা দেখছি যে রাষ্ট্রীয় পর্যায়ে মামলাগুলো করা হয়নি, কোনো ব্যক্তি বিশেষ মামলাটা করেছেন। তারপরে ইন্টারেস্টিংলি যে প্রশ্নটাতে আপনি আসছেন, যে কোনো কোনো ক্ষেত্রে পুলিশ সোচ্চার হয়ে, সেখানে অতি সোচ্চার হয়ে সেখানে গিয়ে গ্রেফতার করে আটক টাটক সব করে ফেলছে, অন্যান্য ক্ষেত্রে তারা করছে না। এর মধ্যে রাষ্ট্রের বিষয়টা যদি আমরা দেখি, সরকারি পর্যায়ে একাধিকবার পুলিশ কমিশনারের কাছ থেকে, আইজিপি মহোদয়ের কাছ থেকে আমরা দেখেছি বিভিন্ন ধরনের প্রজ্ঞাপন জারি করা হয়েছে, বিশেষ করে জুলাই হত্যা মামলার ক্ষেত্রে বা জুলাই কেন্দ্রিক যে কোনো মামলার ক্ষেত্রে, মানে জুলাই অগস্টের সময় আন্দোলন কেন্দ্রিক যে মামলাগুলো, যে এমনি এমনি কাউকে যাতে গ্রেফতার না করা হয়। দুর্ভাগ্যবশত, এবং আমরা সেটা একটা প্রচেষ্টা ছিল যাতে এই ধরনের হয়রানিটা একটু কমে, যাতে যে কথাটা একটু আগে আলম সাহেব বলছিলেন যে বিবেচনা করে তদন্তপূর্বক তারপরে যাতে গ্রেফতার, যদি প্রয়োজন হয় তারপর গ্রেফতার যাতে করা হয়। কিন্তু আনফর্চুনেটলি ওই ওই প্রজ্ঞাপনটা এর মাঝে হাইকোর্ট থেকে ওটা করে ফেলা হয়েছে, স্থগিত করে ফেলা হয়েছে। তারপরেও আমরা দেখছি যে একটা পিক এন্ড চুজ, মানে সিলেক্টিভ অবস্থা হচ্ছে, কখন কাকে ধরে কখন কাকে ধরে না। আমি এই বলবো এটা পিক অ্যান্ড ভালো চুজটা যে আসলে কার সবাইকে সিদ্ধান্ত ধরছে না। হচ্ছে? এটা কি পুলিশ নিচ্ছে এই সিদ্ধান্ত, নাকি অন্য পরিষ্কার কোথাও না, থেকে আসছে? আমার মনে হয় সেটা খুব একটা পরিষ্কার না। পুলিশ তো সিদ্ধান্ত নিচ্ছে অবভিয়াসলি, কারণ পুলিশই কি আটক করছে বা গ্রেফতার করছে। তো পুলিশ এক এক জায়গা থেকে ডেফিনেটলি পুলিশ ডিসিশন নিচ্ছে। এখন পুলিশের ঊর্ধ্বে বা পুলিশকে চাপ দেওয়া হচ্ছে কিনা, পুলিশকে নির্দেশনা দেওয়া হচ্ছে কিনা, সেটা আই থিঙ্ক খুব একটা স্পষ্ট না। যতবার এগুলো নিয়ে কথা হচ্ছে বিভিন্ন মিডিয়াতে বা অন্যান্য জায়গায়, তখন আমরা দেখছি বিভিন্ন উপদেষ্টা যেমন বলছেন যে আমরা তো সিদ্ধান্তগুলো নিচ্ছি না, আমরা তো গ্রেফতারগুলো, মানে আমরা তো মামলাগুলো করাচ্ছি না বা করছি না। কিন্তু কেন ওনারা রোধ করতে পারছেন না, সেটা আরো রহস্যময় একটা ব্যাপার।
জি। জনাব আবু আলম শহীদ খান, কোনো রহস্যের কোনো জট কি আপনার কাছে খোলে? কেন ব্যবস্থা নেওয়া যাচ্ছে না সেটা একটু জানতে চাই। স্বরাষ্ট্র উপদেষ্টা, যিনি আসলে মূল দায়িত্বের একটা জায়গায় আছেন, তিনি বলছেন তদন্ত করে ব্যবস্থা নেবে। পুলিশকে আমরা দেখলাম, যে ভিডিওটা হচ্ছে সেখানে দেখলাম পুলিশ দাঁড়িয়ে আছে, তাদের সামনে আসলে এই যাবতীয় মব চলছে। আহ, কেন পুলিশ নিষ্ক্রিয় থাকলো? তাদের বিরুদ্ধে তদন্ত করে আসলে কি ব্যবস্থা নেয়ার আছে? এর আগেও বহুত তদন্ত হয়েছে, কিন্তু ব্যবস্থার জায়গা হয়নি। যে আব্দুল হামিদের কথা বলছিলাম, যে তিনি যখন চলে গেলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে, তদন্ত কমিটি গঠন করা হলো, উপদেষ্টাদেরকে নিয়ে তদন্ত কমিটি গঠন করা হলো, তারপর তিনি ফিরেও আসলেন আমরা দেখলাম, এবং তিনি বলেছিলেন শাস্তি দিতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টাই নাকি পদত্যাগ করবেন। কিন্তু তারপরে সেগুলো আসলে সেই তদন্ত করে ব্যবস্থা নেওয়াটার মাহাত্ম্য কি? না, এই তদন্ত করে ব্যবস্থা নিতে হবে, এটাই তো আইনগত ভিত্তি। মানে আপনি যে কোনো ভাবে পুলিশের কাছে কেউ অভিযোগ দায়ের করতে পারেন বা আদালতেও যেতে পারেন, এবং এরপরে একটা তদন্ত করতে হবে। তদন্ত করে তারপরে সিদ্ধান্ত নিতে হবে যে তাকে গ্রেপ্তার করা হবে কিনা। এবং ওইসব আমলযোগ্য অপরাধ অনেক বিষয় আছে, যে অপরাধে গ্রেপ্তার করা যায়, যে অপরাধে যায় না, অথবা জামিন দেওয়া যায়, জামিন দেওয়া যায় না। এগুলো তো ব্ল্যাক এন্ড হোয়াইট এটা আছে। যেটা সারা বলছিলেন যে এই যে না, আমাদের আমি এই কিন্তু বলছিলাম সংস্কৃতি যে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তদন্ত করে। হ্যাঁ, পুলিশকে হ্যাঁ, দেখলাম কিন্তু আমরা নিষ্ক্রিয় পুলিশের দাঁড়িয়ে থাকে, তাদের নিষ্ক্রিয়তার কারণ কি? তাদের বিরুদ্ধে কেমন তদন্ত করে আসলে কি ব্যবস্থা? না, ব্যবস্থা নিতে তো আমরা এখনো দেখিনি, বাট ব্যবস্থা তো নিতেই পারতেন। যেখানে আপনি বলছেন যে পুলিশকে দেখা গেছে, এবং তারপরেও কি, যাকে গ্রেপ্তার করা হলো তার তো আজকে জামিন হয়ে গেছে। একজন গ্রেপ্তার হয়েছিলেন, মানে ওই ঘটনার কারণে, মব ভায়োলেন্সের কারণে বা এই যে মবক্রেসির হুম কারণে। হুম। তো আর দুজন যে আদালতে হাজির হলেন তারা জামিন পেয়ে গেলেন। সেটাও কিন্তু একটা বার্তা দেয় যে আপনি কিছু করলে আপনি, হ্যাঁ, গ্রেপ্তার হতে পারেন, অথবা আদালতে গেলে আপনি জামিন পেয়ে যাবেন। তো এগুলোর ব্যাপারে তো যেহেতু আমাদের সাথে একজন আইনজ্ঞ আছেন, উনি বলতে পারবেন যে এদেরকে যদি জামিন দিয়ে দেন এবং পুলিশের ব্যাপারেও যদি কোনো ব্যবস্থা না নেন, এবং শুধুমাত্র বিবৃতির মধ্যে সীমাবদ্ধ থাকেন, কথার মধ্যে। ওই যে তিন উপদেষ্টার একটা, আবু হামিদ সাহেবের ব্যাপারে বলছিলেন, কমিটি হয়েছিল, ওটার রিপোর্ট কোথায়? আমরা তো রিপোর্ট কিছু দেখি নাই। উনি ফিরেও এসেছেন, তখনও তাকে গ্রেপ্তার করা হয়নি। সেই কারণে তিনজন পুলিশ অফিসারকে সাসপেন্ড করা হয়েছিল। তাদের কি অবস্থা এটা আমরা জানি না। এবং স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন বিচার না করতে পারলে উনি পদত্যাগ করবেন, সেটাও তো উনি করেন নাই। তো সব মিলিয়ে ওই বক্তব্য, বিবৃতি, কথা, এবং মাঝে মাঝে যে হাইকোর্ট থেকে কেন ওই আদেশটি বাতিল করে দেওয়া হলো বা স্থগিত করে দেওয়া হলো, এবং স্থগিত করার পরে সরকার, উপদেষ্টা পরিষদ বা সরকার, বর্তমান সরকার, অন্তর্বর্তী সরকার কি ব্যবস্থা নিলেন এটা আমরা জানি না। তো সব মিলিয়ে এই অবস্থাটা এমন যে আমাদের নাগরিকদের এরকম ধারণা হতে পারে এই মবতন্ত্রকে আমরা বোধহয় কেউ না কেউ উৎসাহিত করছি। এখন কারা উৎসাহিত করছেন, কেন করছেন, মব কাদেরকে সহযোগিতা করছে, মব হলে কাদের লাভ হবে, এইসব বিষয় আসলে ব্যাপক আলাপ আলোচনার দাবি রাখে, এবং আলাপ আলোচনা হওয়া উচিত। কারণ আমরা তো প্রথম থেকেই শুনছি, মানে প্রথম দিকে ধরেন অবস্থা তো ভালো ছিল না, তারপর থেকে তো আমরা দেখলাম যে এই মব চলতে দেওয়া হবে না, এইভাবে মামলা করলে গ্রেপ্তার করা হবে না, মামলার তদন্ত করা হবে। এই 10 মাসের মধ্যে তদন্ত করে কোনো একটা মামলাতে তদন্তের পরে তদন্ত রিপোর্ট আদালতে দেওয়া হয়েছে কিনা আমার জানা নেই। আমি আদালত পাড়ায় যেহেতু যাই না, বলতে পারি না। কিন্তু আমার ধারণা, মানে দিলে তো আমরা জানতে পারতাম, কোনো মামলাই তদন্ত করা হয়নি। এবং 10 মাস ধরে মানুষজন, কেউ কেউ পালিয়ে আছেন, কেউ আত্মগোপনে আছেন, কেউ মবের বয়ে এদিক ওদিক চলে গেছেন। তো এই যে অবস্থাটা দেশে চলছে, এটা তো আইনের শাসন বলা যায় না। সুতরাং আইনের শাসন, আমাদের 24-এর গণ অভ্যুত্থানের কথা যদি বলি, তার তো কিছু স্বপ্ন ছিল, তার কিছু লক্ষ্য ছিল, এবং আইনের শাসন। আমরা এখন বলছি না গত 15 বছর, 17 বছর, বা ধরেন কেউ কেউ বলেন গত 54 বছরই নাকি দেশে আইনের শাসন ঠিক মতো ছিল না। তো এখন তো আইনের শাসনটা আনতে হবে। এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, একটা পলিটিক্যাল গভর্নমেন্ট, রাজনৈতিক বিবেচনা অনেক কিছু করে, অনেক অন্যায় কাজ করে, এবং অনেক কিছু অন্যায় হয়েছে, সেগুলো তো আস্তে আস্তে মানুষের সামনে আসছে। তো এখন যদি আমরা আইনের শাসন প্রতিষ্ঠার ব্যাপারে মনোযোগী না হতে পারি, অথবা ওটাকে জোর দিতে না পারি, বা সেখানে কঠোর হতে না পারি, শুধুমাত্র বক্তৃতা, বিবৃতি দিলাম, একটা স্টেটমেন্ট করে দিলাম, তারপরে আমাদের কাজ শেষ, এইটা জি হলে তো জি। এইভাবে তো জনাব আবু চলতে আলম পারে শহীদ না। খান, ধন্যবাদ। আমি আসলে ওটাই, যে এটা কি বক্তব্য বিবৃতি শুধুমাত্র, নাকি এটা আসলে কোনো মিনিংফুল কিছু তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে? এই বক্তব্যটাকে একটা ডায়লগ, নাটকের ডায়লগের মতো একটা প্রচলিত ডায়লগ, নাকি এটি মাহাত্ম আদৌ আছে? এটি একটু বোঝার জন্য চেষ্টা করছিলাম আমি। ব্যারিস্টার সারা হোসেন, আপনার কাছ থেকে আবার ওই যে যারা আসলে জামিন পেয়ে গেলেন, আমরা দেখছিলাম আমি ওই যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এই একজনকে গ্রেপ্তার আর দুইজন হাজিরা দিয়েছেন কোর্টে আচ্ছা, যেয়ে। তিনজনকে জামিন জামিন দেওয়া হয়েছে শেষ, জামিন আমি দেওয়া হয়েছে। খবরটা দেখছিলাম। জি, তিনজন জামিন পেয়েছেন, তিনজনই স্বেচ্ছাসেবক দলের সদস্য। যে
তারা যারা মব সহিংসতার সাথে জড়িত তারা জামিন পেয়ে গেলেন, তাদের অপরাধটা কি ছিল, মানে তাদের অপরাধগুলো কি জামিনযোগ্য অপরাধ কিনা? আবার অন্যদিকে নুরুল হুদা বা হাবিবুল আওয়াল তারা এখন গ্রেপ্তার হয়ে আছেন, নুরুল হুদা তো রিমান্ডেই আছেন। তাদের অপরাধটা কি জামিনযোগ্য কিনা, মানে আদালতের সামনে কি উপস্থাপন হচ্ছে? আমরা আসলে রাস্তার চিত্রটা শুধু দেখছি যে মব হচ্ছে, সেটা নিয়ে কথা বলছি, একটু আদালতের চিত্রটা আপনার কাছ থেকে বুঝবো ব্যারিস্টার সালাম হোসেন। ইয়ান আমি একই জিনিস বলতে চাচ্ছি যে আই মিন এই সময় এখন যেটা দেখছি এই ঘটনাগুলোর ক্ষেত্রে যে again একটা আর্বিট্রারি ব্যাপার আর কি, যে কেন একটাতে জামিন দেওয়া হচ্ছে, কেন আরেকটাতে জামিন দেওয়া হচ্ছে না। আর আরেকটা বিষয় যে দেখছি যে অনেক ক্ষেত্রে নিম্ন আদালত একেবারে এই যে এখনই যে বললেন কয়েকজনের ক্ষেত্রে দিয়ে দিল, একদিকে আমরা বলতে পারি যে নিম্ন আদালত যে জামিন দিচ্ছে সেটাকে স্বাগত জানাই, কারণ আসলে আমরা অনেক সময় দেখি যে নিম্ন আদালত কোনোভাবেই কোনো সিদ্ধান্ত নিতে পারে না জামিন দেওয়ার পক্ষে, তার তার রিফ্লেক্সই হচ্ছে জামিন না দিই, আমি বাঁচি, অন্য কেউ এই বিষয়গুলো দেখুক। অধিকাংশ ক্ষেত্রে তো তাই দেখা যাচ্ছে, আগেও দেখা গেছে। আম, কিন্তু অন্যদের ক্ষেত্রে কেন একই ধরনের উদারতা দেখা যাচ্ছে না, এবং কেস বাই কেস কেন আমরা এই ধরনের প্রসেস দেখছি না? যেটা দেখছি কোনো কোনো কেসের ক্ষেত্রে কোনো কোনো ধরনের অপরাধ যখন তাদের সামনে আসছে ঢালাও ভাবে রিফিউজ করা হচ্ছে জামিন, বা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মেবি ওই ব্যক্তির ব্যাকগ্রাউন্ডের কারণে জামিনগুলো ঢালাওভাবে নাকচ করা হচ্ছে, যেটা আমাদের আসলে খুব প্রয়োজন। আমরা কথা বলে যাচ্ছি সব ব্যাপারে র্যান্ডমলি এক একটা জায়গায়, আবু আলম সাহেব দেখি অনেক জায়গায় কথা বলেন, আমি মাঝে মুক্তি বলি, কিন্তু যেটা খুব প্রয়োজন আমাদের আসলে তথ্য প্রয়োজন। আমাদের কাছে সামনে ওইরকম ইন্ডিভিজুয়াল কেসেস গুলো আছে। আই থিঙ্ক কোর্ট থেকে এখন আমাদের কংক্রিট তথ্য দেওয়া উচিত যে কয়টা জামিনের আবেদন হয়েছে। ফর এক্সাম্পল জুলাই হত্যাকাণ্ডের ক্ষেত্রে কয়টাতে ওনারা আদৌ জামিন দিয়েছেন, কতগুলোতে ওনারা একেবারে স্টে করে দিচ্ছেন। কিছুদিন আগে আমরা জুলাই হত্যাকাণ্ড বা জুলাইয়ের বিভিন্ন ঘটনা নিয়ে কথা বলছি, কারণ ওই ক্ষেত্রে এগুলো বেশি দেখা যাচ্ছে, বা জুলাই পরবর্তী এর আগের কিছু ঘটনা দেখবেন। জুলাইয়ের আগে থেকে আওয়ামী লীগের আমল থেকে প্রায় 100 জন মনে হয় অতি প্রান্তিক জনগোষ্ঠীর সদস্যরা, বমের সম্প্রদায়ের সদস্যরা, তারা বান্দরবন এবং চট্টগ্রাম জেলে আটকে পড়ে আছে। তাদের মধ্যে অনেকজন নারী আছেন, আবার ওই নারীদের মধ্যে বেশ কজন আছেন যারা তাদের ছোট ছোট বাচ্চা নিয়ে জেলখানার মধ্যে আছেন। ওরা ওই সময়ও জামিন পান নাই, এই সময় জামিন পাচ্ছে না। কিছুদিন আগে আমি শুনলাম 4 জনের মতো জামিন পেয়েছিলেন হাইকোর্ট থেকে, সেগুলো আবার কেন, ইনক্লুডিং একজন নারী যার ছোট বাচ্চা আছে, তার জামিনও স্থগিত হয়ে গেল আপিল বিভাগে গিয়ে। এখন কারণগুলো বোঝা যাচ্ছে না, আদার দেন গুরুতর অপরাধ, এছাড়া বোঝা যাচ্ছে না। উনি যে বের হয়ে ওই বাচ্চা নিয়ে এখানে আর হাজার হাজার মানুষকে খুন করবেন, উনি কি সাংঘাতিক মানে ডেঞ্জারাস একজন ব্যক্তি, নাকি ওনার কোনো সামর্থ্য আছে কোনো ধরনের সাক্ষ্য প্রমাণ নষ্ট করার? কোনো ওরকম কোনো কারণও নাই, আর কারণ যদি লেখাও থাকে ওটার পেছনে আর কোনো মানে প্রপার রিজনই নাই, এক দুই বাক্যে এগুলো, এক বাক্য না এক দুই শব্দে বলে দেওয়া হচ্ছে এই কারণে নাকচ হলো। সো অ্যাগেন আবু আলিম সাহেবের কাছে আমি একটু পাল্টা প্রশ্নটা করি। উনি আমাকে বলছেন যে আমি আইনের জগতের লোক সেই জন্যই বলি, কিন্তু উনি তো এককালে ম্যাজিস্ট্রেসিতে ছিলেন অনেক অনেক আগে নিশ্চয়ই। বাট ওই সময় আপনাদের কি বেটার প্র্যাকটিস ছিল কি না, যে তখন কি জামিন দিতেন কি মামলা টামলা দেখে? তখন কি অন্য জায়গা, সেটা উপর হোক বা সাইড হোক বা নিচ হোক মব হোক, অন্য জায়গা থেকে হয়তো চাপটা আসতো না, সেরকম একটা সময় কি এককালে ছিল বাংলাদেশে? আমি খুব একটা দেখিনি, বিভিন্ন না, সময় নিশ্চয়ই দেখেছি ছিল, এরকম নিশ্চয়ই প্র্যাকটিস। ছিল। মানে তখনও চাপ ছিল, বাট তখনও আপনি তো ছিলেন, সুতরাং আপনিও জানেন যে হাইকোর্টে জামিন দেওয়ার পরে নিম্ন আদালতে সাধারণত এইসব জামিন বাতিল করা হয় না। এখন তো হাইকোর্টে জামিন নিয়ে নিম্ন আদালত থেকে বাতিল করে দিয়ে জেলে পাঠিয়ে দিচ্ছে। আর আমরা যে তথ্যের দরকার নেই আপা, আমরা তো তথ্যগুলো পাই। আপনি যদি শুধু ঢাকার কথাই আমরা আলোচনা করি, ঢাকাতে কতগুলো জামিন দেওয়া হয়েছে আমরা একটা হাতে গোনা জামিন। ওই নুসরাত ফারিয়া এবং অনেক আলাপ আলোচনা যখন হয় তখন জামিন, ওই যে পরিমণির সময় একটা ঘটনা ঘটছিল তখন, আর এখন এই যে 3 জনের জামিন হলো। কিন্তু মানে ওই যে ব্যাকগ্রাউন্ড যে আওয়ামী দোসর অমুক তমুক হ্যান ত্যান, কোর্টে যে অবস্থা, কোর্টে ডিম মারামারি, সেটা এখন কমেছে, ধাক্কা ধাক্কি অপমান করা এগুলো একটু কমেছে। বাট আমাদের নিম্ন আদালতে জামিন দেওয়ার ব্যাপারে তারা এখন
ভয়ের মধ্যে আছেন এরকম মনে হচ্ছে, মানে আমি নাগরিক হিসেবে যেটা ফিল হুম। করি যে আদালতে যে সুবিচার করার জন্য জাজ সাহেবরা নেই এরকমটা আমি মনে করি না, নিশ্চয়ই আছেন, কিন্তু তারা এখন এমন একটা ভয় ভীতির মধ্যে আছেন যাতে করে তারা হয়তো এইসব জামিনের ব্যাপারে তারা যে জুডিশিয়াল সিদ্ধান্ত যেটা তাদের নেওয়ার দরকার সেটা তারা নিতে পারছে না। এই যে 3 জনের জামিন হলো এই ক্ষেত্রেও হয়তো একটা রাজনৈতিক বিবেচনা কাজ করছে। তার তো কোন দলের লোক তারা তো পরিষ্কার জানাই, স্বেচ্ছাসেবক দলের তারা নেতা ছিলেন। সুতরাং স্বাভাবিকভাবে আমাদের জাজ সাহেবরা মনে করছেন যে এদেরকে জামিন না দিলে আদালতে কোনো একটা বিষয় ঘটতে পারে, এই জন্য তারা জামিন দিয়ে দিয়েছেন। কিন্তু সেখানে নুরুল হুদাকে আবার রিমান্ড দিয়েছেন। তো যেটা বারবার শামীম চৌধুরী জিজ্ঞাসা করতে চাচ্ছিলেন যে তাদের দোষটা কি, সেই জায়গাটায় যদি আমরা যাই, আমি এক লাইন যদি বলি যে একজন প্রধান নির্বাচন কমিশনার বা একজন নির্বাচন কমিশনারের পক্ষে দেশের নির্বাচনটা পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব কিনা, এটা আমরা জানি যে গড না চাইলে, গভর্নমেন্ট অফ দ্য ডে না চাইলে, কখনোই সদিচ্ছা না থাকলে, মোটিভেশন না থাকলে, কমিটমেন্ট না থাকলে কোনো নির্বাচন কমিশনের পক্ষে একটা ভালো নির্বাচন করা সম্ভব না। এবং নির্বাচন কমিশন যখন নির্বাচনগুলো করে তখন 12 লক্ষ থেকে 14 লক্ষ মানুষ এখানে কাজ করে তৃণমূল পর্যায় পর্যন্ত, মানে আমি ভোট কেন্দ্র পর্যন্ত বলছি। তো সেই সব জায়গায় আপনি কতটা দায়িত্ব দিতে পারেন একজন নির্বাচন কমিশনারকে বা প্রধান নির্বাচন কমিশনারকে, আমি এটা বলতে পারি উনি এই দায়িত্ব নাও নিতে পারতেন, সেটা তার ইচ্ছা। আমি এটাও বলতে পারি উনি পদত্যাগ করতে পারতেন। কিন্তু একজন নির্বাচন কমিশনার পদত্যাগ করবেন, আজকে তো গুম কমিশনের রিপোর্ট টিপোর্ট দেখছিলাম যে গুমের বিরুদ্ধে যে 2-1 জন কর্মকর্তা কথা বলার চেষ্টা করছেন তাদের রিপোর্টও এক জায়গায় যেত। এবং সেই সময়ে কি ধরনের চাপ সৃষ্টি করা হতো, কি ধরনের চাপ ছিল, এবং আমি একজন প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ করে বাড়ি পর্যন্ত যেতে পারবেন কিনা একেবারে নিশ্চিন্তে সশরীরে, সেটারও তো বিষয়গুলো ছিল। সুতরাং এই যে একটা আপনার আবেদন হলো, একটা অভিযোগ হলো, অভিযোগের পরে তো একটা তদন্ত হতে জি, হবে এবং আমি আসলে তদন্তের সেই পরে আইনি তদন্তের যা জায়গায় আবার সারা হোসেনের কাছে যাবো, কিন্তু আবু আলম শহীদ খান আপনি যেহেতু এই জায়গাটায় আসলেন যে তার অপরাধের জায়গা, আমরা আসলে মাঠের কথা বলছি, আদালতের কথা আমি ব্যারিস্টার সারা হোসেনের কাছ থেকে শুনবো। আমরা তখন নির্বাচনের আগে শুনেছি বিএনপি তো আসলে এই মামলাটা করলো, সাবেক নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার সহ এই মামলাগুলো তো বিএনপি করেছে। বিএনপির সিনিয়র নেতারা বলেছেন, আমাদের অনুষ্ঠানগুলোতেও এসে বলেছেন যে দলীয় সরকারের অধীনে যদি ফেরেশতাকেও বসিয়ে দেওয়া হয় নির্বাচন কমিশনে তবুও সুষ্ঠু নির্বাচন সম্ভব না। তাহলে নুরুল হুদার কোন ছাড়, মানে ফেরেশতাই যদি না পারেন, তারই যদি কোনো দায় না থাকতে পারে বা না, এটা দায়িত্ব সবাই নিতে না মনে পারেন। করেন, সবাই মনে করেন, শুধু বিএনপি না, সকল রাজনৈতিক দল এবং সবাই মনে করতেন হ্যাঁ। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো সুষ্ঠু নির্বাচন, আবার সুষ্ঠু নির্বাচন বলতে কিন্তু আমি 100% সুষ্ঠু এটা কখনই হবে না। এটার একটা থ্রেশ হোল্ড আছে, ধরেন 90, 92, 96 পর্যন্ত যদি হয় তাহলেও এটা সুষ্ঠু নির্বাচন ধরে নিতে হবে। এটা আমরা সবাই তখন বলেছি যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া ফেরেস্তাকে বসিয়ে দিলেও এই নির্বাচনগুলো সুষ্ঠু হবে না। সুতরাং ন্যূনতম ফেরেস্তা নন, তার পক্ষে একটা সুষ্ঠু নির্বাচন করা একার পক্ষে অসম্ভব। এবং তারপরে উনি এটা করতে পারতেন, আমি বললাম যে উনি দায়িত্ব না নিতে পারতেন অথবা পদত্যাগ করতে পারেন। কিন্তু পদত্যাগ করে আমি সুস্থ শরীরে সশরীরে ঠিক মতো বাসায় ফিরতে পারতাম কিনা সেই পরিবেশে, এটার কোনো একটা উত্তর আছে কিনা আমাদের কাছে। আমার কাছে উত্তর হলো যে পারতেন না। তার উপর অনেক চাপ থাকতে পারে, আমরা তো কিছুই জানি না। এখন উনি যখন কোর্টে যাবেন, উনি যখন আইনজীবীর মাধ্যমে কথা বলবেন, নিশ্চয়ই ইনি ওটা বলার চেষ্টা করবেন, বলতে পারবেন হয়তো, বা হয়তো কোনোদিনও জি, বলবেন না, তিনি কিন্তু কি যতটুকু ধরনের বলেছেন তিনি চাপের তার মুখে। দায় অস্বীকার করেছেন, শপথভঙ্গ করেছেন কিনা তিনি বলেছেন করেন নাই। নিশ্চয়ই তিনি সাংবিধানিক দায়িত্বে ছিলেন, চাপ যতই থাকুক আমাদের তো প্রত্যাশা তিনি দায়িত্ব পালন করবেন। কিন্তু আদালতের জায়গায় আবারও যাই, ব্যারিস্টার সারা হোসেন, আদালতের জায়গায় যে আমি আসলে খোঁজার চেষ্টা করছিলাম যে তাকে কোন অপরাধ, তার বিরুদ্ধে অপরাধের নামটা কি, তাকে যে বিতর্কিত নির্বাচন তো আর কোনো দণ্ডবিধির কোনো অপরাধ না, তার অপরাধটা কি আমি একটু গণমাধ্যমে কোথাও স্পষ্ট হতে পারছিলাম না যে তাকে আসলে কোন ধারায় গ্রেপ্তার করেছে। একটাতে আমি সম্ভবত পেলাম যে ইলেকশন সম্পর্কিত অপরাধ, 171-এর AD-E এরকম কতগুলো উপধারা আছে সেগুলোতে তাকে মানে তার বিরুদ্ধে অভিযোগ। আপনি কি এটা আমাদেরকে বলতে পারেন, আপনি কি আসলে বিষয়টা খোঁজ নিতে পেরেছেন যে কিসে আসলে তাদের কারণ এই অপরাধগুলোতে আমি দেখছিলাম 500 টাকা পর্যন্ত জরিমানার মানে শাস্তি, বা ম্যাক্সিমাম 1 বছর পর্যন্ত শাস্তিযোগ্য অপরাধ, এরকম আসলে দেখছিলাম। মানে তাহলে অপরাধের গ্র্যাভিটিটাও একটু বোঝার জন্য আসলে এই প্রশ্নটা বারবার করছি। সেখানে একটু অন্য অন্য মানে অন্যভাবে একটু জবাবটা দেওয়ার চেষ্টা করি আপনাকে। আমার মনে হচ্ছে এখানে বিষয়টা যেভাবে আমরা দেখছি যে সুযোগ পাওয়া মাত্রই কাউকে গ্রেফতার করা হচ্ছে, ওটাই হলো রিফ্লেক্স অ্যাকশন। একই সাথে দেখছি যে যত ধরনের আম, নৈতিক অপরাধ বলতে পারেন,
বা ভুল সিদ্ধান্ত বা একটি আম, স্বৈরতান্ত্রিক প্রক্রিয়াকে জিয়ে রাখার প্রচেষ্টা বা ওটার সাথে নিজেকে সামিল করা, ওই সব ঘটনাগুলো যেগুলো রাজনৈতিকভাবে বিশ্লেষণ হতে পারে এবং নিন্দা করা যেতে পারে, এই সব কিছুকে এখন ফৌজদারি অপরাধে রূপান্তরিত করার একটা চেষ্টা করা হচ্ছে। অনেক কিছু হয়তো আমি ওনাদের নির্দিষ্ট মামলা নিয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছি না, কারণ আমি ওগুলো ওভাবে দেখিও নাই, আচ্ছা। মানে পড়াশোনা করিনি এই মুহূর্তে ওগুলো নিয়ে। আই মিন, আপনি যা বলেছেন বা আবু আলম সাহেব যা বলছেন, you already commented on that. কিন্তু যেটা আমার মনে হচ্ছে যে এখন আমরা এমন একটা পর্যায়ে আছি বা পরিস্থিতিতে আছি দেশে, যে অনেকের অনেক কিছু নিয়ে খুব স্বাভাবিকভাবে যথেষ্ট আক্রোশ এবং ক্ষোভ আছে। আম, এবং নির্বাচন এ অংশগ্রহণ না করতে পারা এত বছর ধরে, আহ নির্বাচনে প্রতিনিধিত্ব না করতে পারার সুযোগ, মানে সুযোগ থেকে বঞ্চিত হওয়া যারা রাজনীতি সরাসরি করেন, এবং নাগরিক যারা ভোট দিবেন ভোট থেকে বঞ্চিত হওয়া, সেটার জন্য সারা দেশব্যাপী অনেকের মধ্যে অনেকে আছে যারা হয়তো এগুলো নিয়ে বদেন না, চিন্তা করছেন না, ওনারা মাইন্ড করেন না কি হয় না হয়, কিন্তু অনেকে আছেন যারা খুবই মাইন্ড করেন এবং মনে করেন যে তারা তাদের তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। তো তারা আবার দেখছে যে এই এই অবস্থার খুব আশু সমাধান হচ্ছে না, মানে আমাদের এখনো পরিষ্কার না কবে নির্বাচন হবে, কে কিভাবে অংশগ্রহণ করতে পারবে, সবাই মিলে আসলে অংশগ্রহণ করতে পারবে কিনা সেটাও এখন পর্যন্ত পরিষ্কার না। সো এই পরিস্থিতিতে, এবং যেখানে আমরা দেখছি যে বিভিন্ন ধরনের আসল অপরাধ যেগুলো হয়েছে, এই যে জুলাইয়ের হত্যাকাণ্ড বা তার আগের গুম, আমরা এখন যেগুলো নিয়ে কথা বলছি, স্বেচ্ছাচারীভাবে আটক করা, অনেক দিনের জন্য কাউকে বিনা বিচারে আটক রাখা, এই ঘটনাগুলো তো ঘটে গেছে, শুরু হয়নি অগস্ট 5 তারিখে। এগুলোর জন্যও কিন্তু কোনো বিচার এখন পর্যন্ত হয়নি। অনেকের মামলা না হয় বাতিল করা হয়েছে, কারো কারো মামলা প্রত্যাহার করা হয়েছে, কিন্তু সেভাবে জবাবদিহিতার মধ্যে সেভাবে কাউকে আনা হয়নি এখন পর্যন্ত। ক্ষতিপূরণ টতিপূরণ এগুলো তো দূরের কথা। সো ওই পরিস্থিতির মধ্যে একটা মানে সাংঘাতিক একটা বিচারহীনতার অবস্থার মধ্যে দিয়ে যখন আমরা এসেছি, এবং আমরা যেখানে দেখছি যে বিচারের যে মানুষের আকাঙ্ক্ষা আছে, একই সাথে তারা দেখছে খুব একটা সম্ভাবনা অনেকে দেখছে না, মনে করছে যে কে জানে কবে এই বিচারটা হবে, এটা আমি দেখতে পারবো কিনা। এই অবস্থার মধ্যে এটা খুব অস্বাভাবিক না যে যে যার মতো এখানে একটা কোনো একটা ব্যবস্থা করে নেওয়ার চেষ্টা করছে। এখন আমার খারাপ লাগছে, আবু আলেম সাহেবের খারাপ লাগছে, আপনার হয়তো খারাপ লাগছে যে মব সহিংসতা হচ্ছে। আমরা তো দেখছি যে কেউ কেউ বলছে আমাদের থেকে দুই প্রজন্ম ছোট যারা, তারা বলছে আমার ভালো লাগছে, আমার মনে হচ্ছে এটা এক ধরনের বিচার হয়েছে। শাসন আমলের কথাও বলি, আপনি বলছিলেন কিশোর মুশতাক, তাদের কথা, তাদের জামিন হয় না, বা আরো যাদের আসলে খুব মানে সাদা চোখে মনে হয় কেন জামিন হয় না, মানে দেখতাম তাদের দিনের পর মানে জামিনের শুনানির পর শুনানি হচ্ছে কিন্তু জামিন হয় না তাদের। এখন আবার দেখছি কারো কারো জামিন হয়ে যায়, জঙ্গি নেতাদের বা দাগী আসামিদের 5ই আগস্ট সরকার পতনের পর পর জামিন হয়ে গেল, একের পর এক জামিন হতে, তখন এটা আবার খুব আলোচনায় আসলো। কিন্তু সিনিয়র সাংবাদিক, শিক্ষক গ্রেপ্তার হচ্ছেন, তাদের জামিন হচ্ছে না। আবার এই যে হুট করে রিমান্ডে চলে যাচ্ছেন, অপরাধ থেকে সেটা ঠিক মতো আইনে সংজ্ঞায়িত হচ্ছে না, মানে রিমান্ড হয়ে যাচ্ছে। আগে না হয় বুঝতাম যে এটি আসলে একটা দলীয় সরকার ছিল ক্ষমতায়, তো সরকারের ইচ্ছা। এখন তো সরকার আসলে অনেক কয়েকজন ব্যক্তির সমন্বয়, একটা দল না। এখন কোথা থেকে ঠিক আসলে এই ইচ্ছাটার বহিঃপ্রকাশ বা ইশারাটা কোথা থেকে আসে? আদালত যদি ভয় থাকে, পুলিশ যদি ভয় থাকে, মূল ভয়হীনভাবে ইশারাটা কে করছে? প্রশ্ন আমার কাছে। জি জি। হ্যাঁ, আহ, ভয় তো আসছে বিভিন্ন জায়গা থেকে। অ্যাজ আই স্যার, একটা ভয় হচ্ছে যে যারা নিজেরা খুব একটা স্বচ্ছ ভূমিকা পালন করেন নাই অতীতে, তারা আরো বেশি একটু ভয়ে আছেন যে তারা যদি এখন ওনাদের কথা মানে যেটা তারা মনে করছে এক এক ধরনের পাবলিক সেন্টিমেন্ট বা কোনো কোনো জনগোষ্ঠীর পাবলিক সেন্টিমেন্ট, সেটার এগেনস্টে যেতে চাচ্ছে না। সো ফর এক্সাম্পল, আমরা দেখছি এই যে জুলাইয়ের এই গণহত্যা নিয়ে অনেক ধরনের মামলা হয়েছে। এক তো আইসিটির মামলা হয়েছে, বাট পাশাপাশি সাধারণ বিভিন্ন আদালতে যে মামলাগুলো হয়েছে হত্যা, দাঙ্গার, বিভিন্ন জিনিসের, বিভিন্ন ধরনের অপরাধের জন্য, সেখানে অনেকজনকে সেখানে জড়িত করা হয়েছে। তদন্ত শেষ হয়নি কোনো মামলায়, কোনো চার্জশিট আসেনি, কোনো ফাইনাল রিপোর্ট আসেনি, আসাটাও মুশকিল মামলাগুলো যেভাবে সাজানো হয়েছে। এগুলো না আসা পর্যন্ত বারবার আমরা কোর্টে শুনছি না জামিন দেওয়া যাবে না, জামিন দেওয়া হলে তদন্ত কিন্তু নষ্ট হবে বা তদন্তের স্বার্থে জামিনটা দেওয়া যাবে না। কিন্তু যেটা আলম সাহেব শুরুতেই বলছিলেন যে তদন্তের দিকে তো আমরা দেখছি না খুব একটা কিছু অগ্রসর হচ্ছে। সো এটা নিয়ে আই থিঙ্ক আমরা সবাই একই কথা বলে যাচ্ছি অনেক দিন ধরে, বাট
একদিকে হ্যাঁ, 10 মাস আবার বেশি দিনও না কোনো বিচার সম্পন্ন করার জন্য এরকম গুরুতর অপরাধের ক্ষেত্রে। বাট যেখানে আমরা দেখছি যে গুরুতর অপরাধের বিচার করতে গিয়ে একদম চোখের সামনে দেখা যাচ্ছে নানান ধরনের নতুন অপরাধ সৃষ্টি হচ্ছে, মানে বিনা বিচারে কাউকে আটক রাখা একটি অপরাধ, তাই না? অবশ্যই সেটার জন্য আপনি ইনস্ট্যান্ট রিলিফ না পেতে পারেন, বিকজ কোর্ট আপনাকে জামিন দিচ্ছে না, এক সময় তো আপনি রিলিফ পাবেন, এক সময় তো এটার জন্য কাউকে জবাবদিহিতার মধ্যে আনতেই হবে। সো সেটা নিয়ে কেন আরো গুরুত্ব দেওয়া হচ্ছে না, এটা কি কেন মানে সবচাইতে জরুরি বিষয় হিসেবে দেখা হচ্ছে না, সেটা আমি বুঝতে পারছি না। কারণ এখানে আমরা দেখছি যেটা আপনি বললেন, অনেককে এখন আটক রাখা হচ্ছে, যেই সব মামলায় তাদেরকে আটক রাখা হয়েছে সেই মামলায় তাদের বিরুদ্ধে আসলে কোনো ধরনের আলামত পাওয়া যায়নি, পেয়ে যাওয়ার কথাও না। মানে অনেকের ক্ষেত্রে এরকম তথ্য কোর্টগুলোর কাছে তো দেওয়া হচ্ছে যে উনি ওই সময় ছিলেনই না, দেশে ছিলেন না, বা ওই জায়গায় ছিলেন না, রামপুরায় ছিলেন না, উত্তরায় ছিলেন না, ওনার পক্ষে এগুলো করাই সম্ভব ছিল না। এগুলো বলা সত্ত্বেও, হাজার প্রমাণ সামনে থাকা সত্ত্বেও জামিনটা হয় না। আর এই জন্য এটা এখন যেটা হচ্ছে, নট অনলি জামিনটা হচ্ছে না, বা জামিন হচ্ছে না বিধায় অনেকে একটা অনিশ্চয়তার মধ্যে তাদের জীবন কাটিয়ে দিচ্ছেন। মানে না মাথাচাড়া দিতে পারছেন, না কাজ করতে পারছেন, না ব্যবসা বাণিজ্যের মধ্যে ঢুকতে হুম। পারছেন। এটা এটা শুধু অস্থিতিশীল অবস্থা না, এটার জন্যেই নতুন করে আক্রোশ এবং ক্ষোভ তৈরি হচ্ছে। জি। যারা না হয় অস্বীকার করতেন এক সময় অন্তত যে জুলাইয়ের হত্যাকাণ্ডের সাথে তাদের কোনো না কোনো ভূমিকা ছিল, হুম। তারা হয়তো সরাসরি জড়িত ছিল না, প্ররোচনা দিয়েছে অথবা অন্যদিকে মুখ ফিরিয়ে নিয়েছে, মুখ খুলে নাই, ওই কথাগুলো যাদের বলা উচিত ছিল, বলার সুযোগ করে দেওয়া উচিত ছিল, এখন তারা ওগুলোর মধ্যে আর ঢুকবে না। খালি নিজেরা কিভাবে এখন ভিকটিম হয়েছে সেটা নিয়ে তারা ব্যস্ত হয়ে পড়বেন। আমি সেই জন্যই বলছি যে এই যে শুধুমাত্র ফৌজদারি হুম। অপরাধের কথা না বলে আমাদের দেশে কি হয়েছিল, কি ঘটলো জুলাই অগস্ট, এটার সাথে আমরা সবাই কোনো না কোনো ভাবে জড়িত ছিলাম। রাস্তায় থাকলেও, আন্দোলন করলেও আমরা তো বন্ধ করতে পারিনি সেই সেই খুন খারাপি সেই সময়, তাই না? সেই গুলি চালানো। তো সেটার জন্য ইন সেন্স আমি সবার কোনো না কোনো দায়িত্ব আছে। এগুলো নিয়ে আমাদের অ্যাকচুয়ালি ন্যাশনালি, মানে জাতীয় পর্যায়ে এগুলো নিয়ে কথা বলা দরকার, এই সত্যটা উদ্ঘাটন করা উচিত, কার কতদূর ভূমিকা কি, এবং সবাই যে খুনি হয়ে গেছে চুপ থাকার কারণে সেটা তো না, কিন্তু তার যতদূর কি দায়িত্ব আছে সেটা বের হওয়া উচিত। কিছুদিন আগে আমরা শুনলাম এই যে প্রধান বিচারপতি আইন উপদেষ্টা ওনার দক্ষিণ আফ্রিকা ঘুরে আসলেন, দেখার জন্য যে দক্ষিণ আফ্রিকায় তারা ওই যে এত বছর আম, এই বর্ণবাদী অবস্থার মধ্যে থেকে তারা যখন বের হয়ে আসছিল, কি করে তারা ওই জায়গা থেকে বের হয়ে এসে নতুন একটা সমাজ, নতুন একটা দেশ করার চেষ্টা করেছে। সেখানে তো তারা ইনফ্যাক্ট ফৌজদারি অপরাধ থেকে একটু দূরে থেকে যে অন্যভাবে তারা সমাধান করার চেষ্টা করেছে। এই একই প্রসেসগুলো এর মধ্যে আরো 10-20টা দেশের মধ্যে দিয়ে গেছে। সো আই থিঙ্ক আমাদের খুবই প্রয়োজন এখন, এটা কি বলে ক্রান্তিকালীন বিচার বা ট্রানজিশনাল জাস্টিস, মানে একদম অন্যরকম একটা পরিস্থিতির মধ্যে, যেটা ইনফ্যাক্ট আমরা 72-73-এ ফেস করেছি। আমি তখন দেখিনি, আগে আবু আলেম সাহেবরা দেখেছেন। আমার একই ধরনের চ্যালেঞ্জেস বোধহয় ওই সময় ছিল, তাই না? সবাইকে রাজাকার ডাকা হুম। হচ্ছিল হুম। ঢালাও ভাবে, এক পর্যায়ে যে রাজাকার না তাকেও রাজাকার বানিয়ে ফেলা হলো, কেউ কোনো একটা প্রতিদ্বন্দ্বিতার কারণে, প্রতিহিংসার কারণে, অন্য কোনো সুবিধার কারণে হয়তো করে ফেলেছে। এখন আমরা একই প্রবলেমস দেখছি। সো আই থিঙ্ক ওই জায়গাগুলো নিয়ে ইটস নট টু লেট, আমাদের ওগুলো এক্সপ্লোর করা উচিত। আর কি করে আমরা এই হুম। জায়গা থেকে সরে আসছি যে সবাইকে এখন আমরা জেলখানায় আটকে দিব, কাউকে ছাড়বো না, আর যারা এখনো জেলে ঢুকে নাই তারা খালি ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকবে, যে কোনো মুহূর্তে পুলিশ তাদের বাসায় চলে আসবে। এটা থেকে বেরিয়ে আসতে হবে। জি। মানে ক্রান্তিকালীন একটা বিচার ব্যবস্থার কথা আপনি বলছেন, সেটি নিশ্চয়ই আদালতের বাইরে বা ফৌজদারি অপরাধ আইনের বাইরে গিয়ে একটা বিচারের কথা, সেটি নিশ্চয়ই একটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনার জায়গা হতে পারে। কারণ আপনি বলছিলেন তদন্তের কথা, এত মামলা, একটা মামলায় এত আসামি, 400 জন 500 জন, এই তদন্ত কি করে শেষ হবে? কবে আসলে এটার বিচার শেষ হবে? এটা তো খুবই একটা মানে অস্বাভাবিক বিষয় যেন আপাত দৃষ্টিতে মনে হয়। জনাব আবু আলম শহীদ খান, আপনার কাছ থেকে আরেকটা সুনির্দিষ্ট প্রশ্ন করি। আপনি একটু বলছিলেন যে আপনিও এই যে এমন একটা মব পরিস্থিতি, তার মধ্যে এর মধ্যে একটা ভয়ের কালচারের কথা বলছেন। আপনি কি ব্যক্তিগতভাবে মানে এইটার জন্য কোনো ভয় বোধ করেন রাস্তায় বের হতে, বা কোনো সময় মানে আপনি সবসময় যৌক্তিক কথা বলেন, যৌক্তিক আলোচনা সমালোচনা করেন, কিন্তু আপনিও তো আওয়ামী লীগ সরকারের আমলে আপনিও এক সচিবের দায়িত্বে ছিলেন, কখনো কি এই বোধটা, ভয়টা আপনার মধ্যেও কাজ করে? হ্যাঁ, একটা ভয় তো কাজ করে। তারপরে আমি বের হই, আমি কথা বলি, আমি হেঁটেও অনেকখানে যাই।
চেষ্টা করি যে আমি ভয় মুক্ত থাকতে, বাট একটা ভয় তো থাকতেই পারে। এবং নুরুল হুদা সাহেবের অবস্থা বা যে কোনো অবস্থা দেখার পরে তো মনে হয় যে যে কোনো মুহূর্তে 8-10 জন মানুষ আমাকেও ঘেরাও করে একটা কিছু করতে পারবে। আর এটা হলো যে সারা যেটা বললেন যে এটাই তো ট্যাগিং, সেই 72 সালে কাউকে হয়তো রাজাকার ট্যাগিং করেছে, এখন আওয়ামী লীগের দোসর বা ওই যে ফ্যাসিবাদের দোসর, এই ট্যাগিংটা। তো এগুলো থেকে তো বেরিয়ে আসতে হবে। আপনি হ্যাঁ, একটা বিচার প্রক্রিয়া আছে, একটা আইনের শাসন আছে, সেটা তো আছেই। তার বাইরেও যে এই যে আমাদের যেটা বললেন যে আমাদের পেশাজীবীরা, আমাদের পেশাজীবী নেতৃত্ব যারা আইনের সাথে কাজ করছেন, তারা কিন্তু আলাপ আলোচনার মধ্যে দিয়ে এইগুলোর ব্যাপারে জনগণকে একটা ধারণা দিতে পারেন। হ্যাঁ, কারো কারো ক্ষোভ দুঃখ বেদনা থাকতেই পারে, এবং অন্যায় হয়েছে অনেকের সাথে, তাদের বিচার পাওয়ারও অধিকার আছে। কিন্তু বিচারটা নিজের হাতে নেওয়ার অধিকারটা নাই, সেটা আমি বারবার বলার চেষ্টা করছি। যেমন আপনি এই জন্য তো আমরা ওই যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, যখন র্যাব ইয়া করতো, আপনার কি শুট আউট করতো, কি হয়েছে বেড়াতে গেছে, মানে একই নাটক ছিল গল্প। না, একটা ড্রামা, স্ক্রিপ্ট একই রকম, খালি ঘটনা চেঞ্জ হতো। কখনো মানিকগঞ্জ, কখনো কুষ্টিয়া, কখনো যশোর, তাই না? বা গ্রামের নাম চেঞ্জ হতো, টেকনাফ। তো এইভাবে একটা স্ক্রিপ্টেড যখন হত্যাকাণ্ড গুলো হয়েছিল, তখন নিশ্চয়ই আপনার মনে আছে, আপনি তখন বাংলাদেশে ছিলেন, অনুষ্ঠান করছিলেন। বারবার কিন্তু বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ব্যাপারে আমরা প্রতিবাদ করেছি, সবাই আমরা প্রতিবাদ করেছি যে এইটা সমর্থনযোগ্য নয়। তখনও তো পার্লামেন্টে কেউ কেউ সমর্থন করেছেন, তখনও কিন্তু কোনো কোনো জায়গায় মিষ্টি বিতরণ হয়েছে। তার মানে কি আমরা ওটাকে হুম। মনে করবো যে হ্যাঁ, জনগণ খুব খুশি এই জন্য বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চলতে থাকবে? নো, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বা বিচার বহির্ভূত যে কোনো মব, এটা কখনোই সমর্থনযোগ্য না। হ্যাঁ, ঘৃণা আছে, আপনি বিচারের কাছে যান, এবং আপনি যে বিচারের কাছে যেতে হবে, আইনের কাছে যেতে হবে, এটা আপনি তাদেরকে বলেন। এটা তো আমাদের যারা জাতীয় নেতৃবৃন্দ আছে, রাজনীতি যারা ভবিষ্যতে নির্বাচনের জন্য কাজ করছেন, সেই নির্বাচন কেন্দ্রিক যে আলাপ আলোচনা চলছে, সেখানেও তো তাহলে তাদেরকেও তো বলতে হবে যে নো, আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না। সেই প্রত্যাশাটা কিন্তু আমাদের, যে নাগরিকদের প্রত্যাশা হলো যে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার শুধু কথায় না, শুধু বিবৃতি না, কঠোর হবে। এবং আমাদের যারা পেশাজীবী আছেন সবাই মিলে, হ্যাঁ, মানুষের যে ক্ষোভ আছে সেই ক্ষোভটাকে কিভাবে ট্রান্সলেট করবেন আইনের অধীনে, আইনের শাসনের জন্য, সেটা তারা করতেই পারেন। তারা কথা বলতে পারেন, তারা আলাপ আলোচনা করতে পারেন, তারা নির্দেশনা দিতে পারেন। কিন্তু সেই ধরনের কাজটা আমরা হতে দেখছি না। যার কারণে হচ্ছে কি, আপনি যদি এই সংস্কৃতিটা চলতে থাকে আর আপনি যদি এটা বন্ধ না করেন, তাহলে কিন্তু এটা বাড়তেই থাকবে। এবং বাড়তে বাড়তে একসময় এটা এমন অবস্থায় চলে যাবে যখন আর এটা কন্ট্রোল করা যাবে না। ক্রান্তিকাল, ক্রান্তিকাল এটা তো আছেই। ক্রান্তিকালীন সময় বুঝতে পারছি আমি, ক্রান্তিকালীন সময় অনেক ঘটনা ঘটে, বাট ক্রান্তিকাল থেকে বেরিয়ে আসতে হবে। ক্রান্তিকাল থেকে বেরিয়ে আসার জন্য 10 মাস যথেষ্ট সময় কিনা, এটা নিয়ে বিতর্ক হতে পারে। আমি মনে করি 1, 2, 3 মাস একটা সময়, যে সময়ের মধ্যে হয়তো আমরা অনেক কিছু করতে পারতাম না। বাট এখন কিন্তু এই সরকারের পক্ষে এবং আমাদের রাজনৈতিক দল, আমাদের পেশাজীবী মানুষ যারা এইসব নিয়ে কাজ করছেন, তাদের পক্ষে অনেক কিছু জনগণকে ভরসা দেওয়ার জন্য করার সময় ছিল, সুযোগ ছিল। আমরা তো আইনজীবীদের কোর্টে এমন ব্যবহার করতে দেখতে চাই না যেখানে তারা আইনের শাসনের বদলে তারা নিজেরাই মব হয়ে যাবেন। সেটাও তো ঘটছে, এখন অনেক কম, সেটাও তো ঘটে। সেইটার ব্যাপারেও তো আইনজীবীরা নিজেরা কথা বলতে পারেন যে না, এটা করা যাবে না। এবং এটা কিন্তু ঘটছে। আপনি একটা জামিন হচ্ছে, জামিনের পর তাকে মব যায় ধরে আনছে, তারপর থানায় দিচ্ছে, তারপর তাকে আরেকটা মামলা দেওয়া হচ্ছে। তো সবকিছু তো আমাদের চোখের সামনে আসছে, কোনো ঘটনাই কিন্তু এখন আনরিপোর্টেড নাই। একটা সময় ছিল যখন আনরিপোর্টেড অনেক কিছু ঘটতো, জনগণ জানতো না, আমরা জানতাম না, আলোচনা করার সুযোগ ছিল না। এখন কিন্তু সবকিছুই মোটামুটি রিপোর্ট হচ্ছে, যে চোখের সামনে আসছে। হুম। তখন আমাদের কিন্তু অবশ্যই কথা বলতে হবে। সারা তো নিজেই বলেছিলেন যে যখন মামলাগুলো হচ্ছিল কয়েক মাস আগে, উনি নিজেই বলেছেন এই মামলাগুলো ছাত্র আন্দোলনের ফসলকে বিতর্কিত করে ফেলছে। উনি নিজেই বলেছিলেন, এবং আমি নিশ্চয়ই জানি যে উনি এখনো ওনার ওই স্ট্যান্ডে আছেন। আসলে তো তাই। আপনি যদি মামলা করেন, আপনি একদম মামলাটা ঠিক মতো করেন। আপনি অযথা একটা হত্যা মামলা করবেন, হুম। তার মধ্যে একটা হত্যা মামলা, যেমন শত শত মামলা আছে এবং এগুলো নিয়ে রিপোর্ট হচ্ছে। একটা মামলার কথা দেখলাম যে এটা ঢাকায় যে সময় উনি খুন করেছেন, একই সময় চট্টগ্রামেও খুন করেছেন, হুম। মানে একই সময় একই লোক। যে ঢাকায় সকাল 10:30টার সময় উনি একজনকে গুলি করে হত্যা করছেন, মানে গোলাগুলি হচ্ছে, একজন মারা গেছেন, তিনি যুক্ত ছিলেন। উনি নাকি চট্টগ্রামে বহদ্দারহাটে ওই সময় এই কাজটা করতেছেন, তাই না? তো এই জিনিসগুলো তো পরিষ্কার পরিচ্ছন্ন আলোচনা হওয়া দরকার। এবং এগুলোর কিন্তু একটা তদন্ত
দ্রুত তদন্ত হওয়া উচিত। তদন্ত তো করা সম্ভব, অনেক সময় লাগবে, বাট একটা দ্রুত তদন্ত হওয়া উচিত। এবং আপনি যতটুকু যে কজনকে আপনার মনে হবে যে এদের তদন্ত করতে সময় লাগবে, তার বাইরে যারা আছেন যাদেরকে মনে হবে না এগুলো অযথা নাম টাম দেওয়া হয়েছে, এবং এটা দিয়ে একটা, ওই যে আগে যেমন হতো যে পুলিশের অনেক লোককে আসামি করা হতো, তারপরে একটা কি মামলা বাণিজ্য, জামিন বাণিজ্য, মানে আমাদের দেশের বাণিজ্যের তো অভাব নেই, মামলা বাণিজ্য আছে, জামিন বাণিজ্য, নমিনেশন বাণিজ্য আছে। এখন আমরা ওই বাণিজ্যে নাই থাকলাম, মামলা বাণিজ্য এবং এই জামিন বাণিজ্য এটা তো মানে হচ্ছে। এখন এই এবং বাণিজ্যটা আপনি এটাও পুলিশের বাইরে হচ্ছে, অন্য কেউ করছে। আগে হ্যাঁ পুলিশ এটাও করতো, এখন হচ্ছে যে পুলিশের বাদী, সাথে অন্য কেউ করছে। যেমন একটা মামলার কথা বলি যে একজন মারা গেছে, মিরপুর 10 নম্বরে পুলিশের গুলিতে মারা গেছে। সেখানে একজন মামলা করেছেন। সেই ব্যক্তি যিনি মারা গেছেন তার বাড়ি কিশোরগঞ্জ, তার ভাই বোন আত্মীয় স্বজন আছে, তারা কিশোরগঞ্জে থাকেন। মামলা করেছে মাদারীপুরের ডাসারের একজন, তা এবং বাদী, মানে এই বাদী তো উনি, কিন্তু এই লোকেরা সেই বাদীকেও চেনে না, হুম। মানে বাদী তাদের আত্মীয় স্বজন কেউ না, এরকম তো মামলা আছে। জি। তো এইসব মামলা তো আমি একটা স্ট্রোক অফ একটু ইয়েতে। একটু এই মামলাগুলো সম্পর্কে একটু ব্যারিস্টার সালাহ হোসেনের কাছ থেকে শুনি। এই যে বাদী আসামিকে চেনেন না, আসামি ও আবার দেখা যাচ্ছে যাকে যিনি আসলে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, মারা গেছেন, তাকে চেনেন না, এরকম ঘটনা একদম অহরহ অনেক আছে। সেক্ষেত্রে মানে আমরা যেটি শুনছি, আমাদের আইন উপদেষ্টাও বলেছেন যে মামলা করতে তো কাউকে বাধা দেওয়া যায় না, বাংলাদেশের আইনে এটা সুযোগ নাই, কিন্তু মামলা দিলেই মামলা নিতে হবে। আর যদি আমি আপনার নামে একটা মামলা দিয়ে বসি, মানে পুলিশ মামলা নিয়ে নেবে শুধুমাত্র মামলা করলেই। এটি মামলা নেওয়ার আগে পুলিশের কিছু বাছবিচার করতে হয় না, মানে দিলেই নিতে হবে, বিষয়টা কি এরকম? মানে, হ্যাঁ, সমস্যা হচ্ছে যে আমাদের আইনে যে কেউ মামলা করতে পারে। এখন সে যদি আমলযোগ্য মামলা নিয়ে ইয়ে করে, রিপোর্ট করে পুলিশের কাছে, পুলিশ আবার ওটা না নিয়েও পারছে না। আম, ওই সময় যদি তারা প্রত্যাখ্যান, কারণ আমরা বিপরীত সমস্যাও দেখেছি যে আসল মামলা নিয়ে কেউ গেছে, সেখানে পুলিশ প্রত্যাখ্যান করেছে, তাদেরকে ফিরিয়ে দিয়েছে। আমরা কিছুদিন আগেও দেখলাম যে বিভিন্ন জন যাচ্ছেন বিভিন্ন বিষয় নিয়ে, এমনকি জুলাইয়ের হত্যাকাণ্ড নিয়ে এরকম হয়েছে, কয়েকজন গেছেন মামলা নিতে, জেনুইন ভিকটিমস তারা দিতে পারেন নাই। সো দুই প্রবলেমই আছে। আবার অন্যদিকে মানে যে জায়গাটাতে হাত দেওয়া দরকার, যে পুলিশ যে গ্রেফতার, সেম পয়েন্টে আমরা আসছি, ওরা যে গ্রেফতার করে ফেলছে এটার পরে, এখন এটাও তারা বলতে পারে যদি গ্রেফতার না করেন, আবার কেউ কেউ প্রশ্ন তুলতে পারে যে আমলযোগ্য মানে অপরাধ এবং গুরুতর অপরাধ, সেখানে পুলিশ গ্রেফতার করতে যাচ্ছে না কেন? সেটা নিয়ে অ্যাজ আই স্যাড, আই থিঙ্ক আমরা ঘুরপাক খাচ্ছি বারবার। মানে চেষ্টা হচ্ছে এটা রোধ, চেষ্টা হয়েছিল ব্যাক ইন সেপ্টেম্বর এটা রোধ করার জন্য। এখন আমরা এসে গেছি জুলাই মাসে, প্রায় সমাধান আসেনি। কয়েক মাস, সপ্তাহ আগে আমরা দেখলাম আইন মন্ত্রণালয় থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে। আই থিঙ্ক ইদানিং আইন উপদেষ্টা আবারও বলেছেন যে ফৌজদারি কার্যবিধি এখন সংশোধন করার একটা প্রচেষ্টা চলছে। যে ফৌজদারি কার্যবিধি যদি সংশোধন করা হয়, তাহলে ওই শেষ পর্যন্ত মানে ওই এটার জন্য অপেক্ষা করতে হবে না যে পুলিশ একটা তদন্ত রিপোর্ট দিবে, তদন্ত রিপোর্টের মাধ্যমে যাদেরকে বাদ দিবে তারা তখন রেহাই পাবে। আরো আগে একটা প্রাথমিক তথ্য, প্রাথমিক তদন্ত রিপোর্ট তারা দিবেন। আম, এখন এটা এটা নিয়ে পক্ষে বিপক্ষে বলা হচ্ছে। কেউ কেউ বলছে যে প্রাথমিক হোক বা চূড়ান্ত হোক, মানে যে কোনো পর্যায়ে আবার ওই সেম প্রবলেম হবে, কেউ কেউ চাপ দিবে, কোনো কেউ কেউ বাণিজ্যের একটা সুযোগও তৈরি হয়ে যাবে, আর দুই সুযোগ হবে, দুইবার সুযোগ হবে বাণিজ্য করার, প্রাথমিক এবং চূড়ান্ত তদন্তের রিপোর্টের ক্ষেত্রে। কিন্তু আহ, মানে আই থিঙ্ক আমার মনে হচ্ছে যে এটা চেষ্টা করা উচিত, যদি সংশোধনটা করেও তাও একটা ব্যবস্থা নিতে পারে। আর আরেকটা পয়েন্ট একটু ফিরে আসতে চাই, আপনি এর আগে বলছিলেন যে মামলাগুলো যেভাবে সাজানো হয়েছে সেখানে আদৌ তদন্ত হবে কিনা বোঝা যাচ্ছে না। কিন্তু এখন একটা বিষয় একটু ভিন্ন আছে এবারে, যেটা আমরা আগে অত বেশি দেখিনি, ইভেন ইভেন কয়েক বছর আগে এই সুযোগ আমাদের সামনে ছিল না। এখন আপনার ভিডিও এভিডেন্স, মোবাইল ফুটেজ, এগুলো এখন আসলে কোর্টে জমা দেওয়া যায় এবং কোর্ট এগুলোর আমলে নিতে পারেন। এগুলো কিছুদিন আগ পর্যন্ত আমাদের আইনও সংশোধন করা হয়নি, এটা সম্ভব ছিল না। তো এটা এখন যেহেতু সম্ভব, এবং যেহেতু আমরা জানি যে মানে প্রবাবলি লক্ষ লক্ষ পিসেস অফ ফুটেজ আছে যেগুলো উই নো যে আইসিটির কাছে এগুলো যাচ্ছে, বাট আই পার্সোনালি ডোন্ট নো যে যারা সাধারণ মামলাগুলো, মানে সাধারণ বলতে দণ্ডবিধির এই এই হত্যা মামলাগুলো যারা আম, তদন্ত করছেন, তারা ওই ধরনের সাক্ষ্য প্রমাণ পাচ্ছেন কিনা, দেখছেন কিনা। কারণ ওগুলো দেখলে আসলে আগে যেভাবে মানে
অন্যভাবে যে তদন্ত করা হতো সেটার হয়তো প্রয়োজন হুম। হবে না, অনেক কিছু আপনি এটা থেকে কিন্তু কিন্তু পেয়ে এভাবে যেতে কি পারবেন। দেখছেন, মানে তো আদালত কি আসলে এগুলো আই কতটা? ডোন্ট নো, আই হ্যাভ আমি নো একটু এখানে আইডিয়া। এই প্রশ্নটা এই কারণে করতে চাই, একটা তথ্য দিই যে আমরা এটা নিয়েও অনেক আলোচনাও হচ্ছে যে আমরা দেখি আদালত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিচ্ছেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ তার স্ত্রী সস্ত্রীক তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিচ্ছেন, যেখানে একদম সবাই আমরা জানি যে তারা বিদেশে গেছেন, বেশ আগেই গেছেন, কিভাবে গেছেন সেটারও অনেক আলোচনা হয়েছে সেটা নিয়ে। এখন আদালত এই আদেশ দিচ্ছেন, মানে ভিডিও এভিডেন্স, অডিও এভিডেন্সের কথা আপনি বলছেন, এগুলো নিতে পারেন আদালত। আদালত এই সময় এসে এরকম নির্দেশনা দিচ্ছেন, তাদের বিদেশ যেতে নির্দেশনা দিচ্ছেন, না মানে যেতে না দিতে নির্দেশনা, বাধা দিতে। কিসের উপরে আসলে আদালত তাহলে, মানে কোন জায়গায় আছে আমাদের আদালত? আহ কি কারণে এই সব মামলাগুলো দেখার জন্য বিশেষ কোনো ব্যবস্থা নেওয়া, কারণ মনে হচ্ছে বিশেষ কোনো ব্যবস্থা নেই যেভাবে চলছে। আম, মানে আমরা কাউকে পাই না যে আমাদের দৈনন্দিন কোনো একটা, আমাদের বলতে অ্যাজ আই সেড সাধারণ নাগরিকদেরকে দৈনন্দিন যে কোনো রিপোর্ট আসবে যে আমাদের এত দূর অগ্রগতি হয়েছে, এই পর্যায়ে আমরা আছি, সেরকম কোনো ব্যবস্থা দেখা যাচ্ছে না। আমার কাছে খুব মনে হচ্ছে যে কোর্টের নিজস্ব এরকম কেউ থাকতে পারতো এই হুম। জিনিসগুলো বলার জন্য, কোর্ট প্রাঙ্গণে কি হচ্ছে, মানে এই যে জামিন দেওয়া না দেওয়া এইসব ব্যাপার নিয়ে আসলে তাদের অবস্থান কি। আর ডেফিনেটলি যারা আইন আইন প্রক্রিয়ার জন্য বা এই এই মামলাগুলো পরিচালনার জন্য যাদের দায়িত্ব আছে তাদেরও দেখা উচিত। আমি আরেকটা পয়েন্ট একটু রেজ করতে চাই, সেটা নিয়ে আমরা আলাপ করিনি। সেটা যাচ্ছে আমরা অতীতেও দেখেছি, এই সময়ও দেখছি, বাট দিস ইজ দ্য টাইম আই থিঙ্ক, যেটা আবু আলেম সাহেব বলছেন, যেখানে কোনো সুযোগ নাই বলার যে এখন আমরা চেষ্টা করব না অন্তত এই পরিবর্তন করার, তাই না? অন্যান্য সময় রাজনৈতিক সরকারের সময় বলা যেতে পারে যে তারা এভাবেই চলবে, বাট এখন একটু ভিন্নত হওয়ার কথা পরিস্থিতি। এখানে আমরা যেটা দেখছি যে পিপিরাও যে এরকম কোনো কোনো পিপি এমন ভূমিকা নিচ্ছেন যে যখন একজন তার সামনে, তার কোর্টের সামনে একজনকে সোপর্দ করা হচ্ছে, তখন ওই পিপি মহোদয় ওখানে আইনের বক্তব্যের মধ্যে নিজেকে সীমিত না রেখে ওই ব্যক্তি কেন্দ্রিক নানান ধরনের মন্তব্য করা শুরু করেছেন। যখন আমরা দেখেছি যে ফর এক্সাম্পল নুসরাত ফারিয়ার ক্ষেত্রে যেটা হলো, একান্তই মানে কি বলবো, এগুলো নারী বিদ্বেষী মন্তব্য বলবো করা হয়েছে সেখানে, লিটারালি মিসোজিনিস্টিক বক্তব্য। এগুলো কেন কোর্টে চলবে, তাই না? ওই আর কিছুই না করুক, কোর্ট শুড লিস্ট স্টপ ওই ধরনের বক্তব্য। এটা নিয়ে আমরা 20 বছর ধরে লড়াই করছি সব নারী সংগঠনগুলো, যে নারীর চারিত্রিক কোনো ধরনের আক্রমণ যাতে না হয়, কিন্তু কোর্টের ভেতরে এগুলো আমরা হতে দেখছি নিয়মিত। কেউ বন্ধ করছে না, অনলাইন টু অনলাইন তো চলছে, সেটা ভিন্ন কথা, অনলাইন নয়, কমপ্লিটলি আনরেগুলেটেড একটা স্পেস। কিন্তু এটা যেটা অতি রেগুলেটেড স্পেস হওয়ার কথা, সেখানে এগুলো বন্ধ করার কোনো প্রচেষ্টা দেখি না। এবং যেটা আরো খারাপ লাগে, একটা হলো আচ্ছা ঠিক আছে বন্ধ হলো না, আমরা বুঝলাম ওই মবের কারণে ওখানে যারা আছে তারা চড়াও হবেন, সেই জন্য উনি এই মুহূর্তে সাহস করছেন না। কিন্তু আমাদের বিচার ব্যবস্থার দায়িত্বে যারা আছেন তারা এটা নিয়ে নির্দেশনা দিতে পারেন যে এগুলো কোনোভাবে গ্রহণযোগ্য না, এবং এই সব ধরনের কথা যারা অ্যালাউ করে তাদের কোর্টরুমে, এটা শুধু রেপের কেসে যে রেপ ভিকটিমকে নিয়ে এরকম কথা হবে তা তো না, যে কোনো ব্যক্তিকে এরকম কথা নিয়ে এরকম কথা হওয়া উচিত না, বক্তব্য দেওয়া উচিত না। তো সেরকম কিছু নির্দেশনা তো আসতে হবে উপর থেকে। এখন আই থিঙ্ক একটা বড় গ্যাপ হচ্ছে যে আমরা এরকম কোনো ডাইরেকশন দেখছি না, মানে অলমোস্ট অ্যাজ ইফ কারোর চোখে পড়ছে না যে এইসব সমস্যা চলছে, তাই না? আমরা সংস্কারের কথা বলে যাচ্ছি, হ্যাপিলি সংস্কার হোক কি না হোক অনেক আলোচনা হচ্ছে, বাট চোখের সামনে যেটা হচ্ছে ওইটা রোধ করার জন্য সেরকম পদক্ষেপ দেখা দেখা যাচ্ছে না, অ্যাজ ইফ ওগুলো এমনি হয়ে যাচ্ছে। জি, আমি জনাব আবু আলম শহীদ খান, আমরা শেষের দিকে চলে আসছি। একটু এই প্রশ্নটা একটু করতে চাই, মনে হলো যেটা একটু জিজ্ঞাসা করি যে আহ, আমরা মাঝখানে সেনাবাহিনীকে দেখেছিলাম মবের বিরুদ্ধে খুব শক্ত কথা বলতে, মব আর সহ্য করা হবে না এরকম বার্তা। তারপর আমরা দেখলাম রংপুরের ঘটনায়, সেখানে জিএম কাদের বাসায় যখন হামলা হলো তখন সেনাবাহিনীকে মবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখেছিলাম, যদিও দেখেছিলাম সেনাবাহিনী আসলে আলোচনা করছে, চা খাওয়ার দাওয়াত দিচ্ছে তাদেরকে, বলছে আর তারা করবে না, এরকম একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং যেন হচ্ছিল সেখানে এরকম একটা অপরাধের ক্ষেত্রে। কিন্তু একটা ব্যবস্থা নেওয়ার জায়গায় আমরা দেখলাম এখন যখন এই ঘটনা ঘটলো, পুলিশের সামনে মব হলো, পুলিশ কিছু করলো না, পরবর্তীতে আমরা দেখলাম সেনাবাহিনী, যে যাদেরকে গ্রেপ্তারের কথা আমরা বলছি তাদের গ্রেপ্তার করলো সেনাবাহিনী। আহ, মানে মবের ক্ষেত্রে পুলিশকে নিষ্ক্রিয়, কিছুটা সক্রিয় সেনাবাহিনী, এরকম একটা অবস্থায় কি চলে গেছে? প্রথমত হচ্ছে যে ধরেন যে যখন মবটা তৈরি হয় বা মবটা হয়ে যায়, সেই মুহূর্তে তো ওখানে সেনাবাহিনী পুলিশ কেউই থাকেন না। সেটা থাকলেও কিছু আমাদেরকে একটু করেন না, এর আগে ছিলেন তো মবের না, সময়? প্রথমে থাকেন না, মানে এই ঘটনায় ছিলেন ছিলেন। না। পরে যখন তারা গেলেন তখন তাদের রোলটা
আইনানুগ ছিল না, যিনি ওই যে ওখানে যিনি দাঁড়িয়েছিলেন তিনি সাব ইন্সপেক্টর বা কনস্টেবল যাই হন না কেন, তার যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব পালনটা উনি ঠিক মতো করতে পারেননি। তিনিও ভীত সন্ত্রস্ত কিনা এটাও আমরা তো জানি না আসলে, তারও ভয় লাগে কিনা। তো এই অবস্থায় তার পরবর্তীতে সেনাবাহিনী অ্যাকশনে গিয়ে একজনকে গ্রেপ্তার করেছিল। তা এখন সেনাবাহিনী বলেন পুলিশ বলেন প্রত্যেকেই তার দায়িত্বটা যদি কঠোরভাবে পালন করতে পারেন এবং তাদেরকে যদি সেই নেতৃত্বটা দেওয়া যায়, তাহলে নিশ্চয়ই তারা দায়িত্ব পালন করতে পারবেন। আমি একই বিষয়ে আপনার ধানমন্ডি থানার ওসি সাহেবের একটা ভিডিও ফুটেজ নিশ্চয়ই আপনি দেখেছেন। সেখানেও কিন্তু ওই যে আজকে যাকে গ্রেপ্তার করা হয়েছে, এই যে নির্বাচন কমিশনার, উনার বাসায় বা ওই যে ওই ভদ্রলোক একজন প্রকাশক, তার বাসায় যে কথা বলছিল এবং সেখানে তাদের বিরুদ্ধে একটা বিচার দাবি করছিল যে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। উনি বলেছিলেন যে নো, আপনার কোনো মামলা না থাকলে আমি তাকে গ্রেপ্তার করতে পারবো না। উনি একাই কিন্তু রুখে দিয়েছিলেন ওই মবটাকে। সুতরাং তাদের পুলিশ বা সেনাবাহিনীর মব রোখার সামর্থ্য আছে, এটার প্রমাণ আছে। কিন্তু তারা কেন তাদের সামর্থ্যের শতভাগ ব্যবহার করছেন কিনা, করেন না কেন, সেটা একটা প্রশ্ন। এই প্রশ্নটা তো ওদের কাছে জানতে হবে যে কেন তারা করছে না। পুলিশ ম্যাজিস্ট্রেটিয়াল পাওয়ার দিয়ে তো সেনাবাহিনীকে মাঠে রাখা হয়েছে, হুম। এবং কিছু কিছু প্রমাণক তো আমরা দেখেছি পুলিশেরও সেই ক্ষমতা আছে। কিন্তু তারা কেন করতে পারছেন না, কেন করছেন না, এই ব্যাপারটা আসলে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আমাদের আইজিপি, আইন উপদেষ্টা, এদের একটা আলোচনার মধ্যে দিয়ে এটাকে বের করে আনতে হবে। সুতরাং এইটা এটা জানা দরকার। এবং এই যে জানা দরকার, সেখানে কি ওই মব কি সৃষ্টি হওয়ার পিছনে অন্য কোনো কারণ আছে কিনা, মব হলে আমাদের কারো লাভ আছে কিনা, মব হলে নির্বাচনটা পিছিয়ে যাবে কিনা আইন শৃঙ্খলা শৃঙ্খলা অজুহাতে, এরকম নানান আলোচনা আছে কিনা। আপনি কনস্পিরেসি থিওরিতে তো অনেক আলোচনা হতে পারে। সুতরাং এই মব নিয়ে কিন্তু অনেক ধরনের আলোচনা নাগরিকদের মধ্যে আছে। সর্বশেষ বিষয়টা হলো মবটাকে বন্ধ করতে হবে। হুম। আমরা মবের মুল্লুকটা দেখতে চাই না, আমরা আইনের শাসন দেখতে চাই। মানে যেভাবে মবের আমরা পেছনে কোনো ওই যে ষড়যন্ত্র আছে কিনা, আমি আপনাদের হত্যাটা দেখতে দুজনের চাই কাছে না, একটা বেআইনি প্রশ্ন হত্যা করি। দেখতে চাই না। বললাম সৈয়দ খান, একদম যেহেতু শেষ সময়, আপনাদের কাছে একদম খুব অল্প ছোট্ট করে একটু শুনতে চাই যে এখন দেখছি, যেটি বলছিলাম যে রাজনৈতিক অনেকে এটা একটা একটা ভ্যালিডিটিও দিচ্ছেন তাদের কথাবার্তায়। অনেকে বলছে যারা এরকম কাজ করেছে তাদের জন্য এরকম এরকম শাস্তি হবে, তাদেরকে জুতার মালাই পরানো হবে গলায়। রাজনৈতিক নেতারাও অনেকে বলছেন, মানে বিশেষ করে টক শো গুলোতেই শুনতে পাচ্ছি এরকম কথা। আমি একটু এটা শুনতে চাই যে এটি আসলে পরবর্তী নির্বাচন কমিশন, এখন যারা নির্বাচন কমিশন আছে তাদের বিরুদ্ধেও কিন্তু এনসিপির অভিযোগ আছে। এনসিপি তাদের মানে এই নির্বাচন কমিশন বাতিলের জন্য আন্দোলন করছে আছে আন্দোলনরত অবস্থায়। সেক্ষেত্রে তাদের জন্য এই ঘটনায় এটি আসলে কেমন দৃষ্টান্ত, কি বার্তা? আবু আলম শহীদ খান ছোট্ট করে, তারপর সারা হাসানের কাছে যাব। অফকোর্স এটা একটা ভয়ের বার্তা, এবং এই কারণে আপনি দেখেছেন যে এটার একটা প্রমাণক দিয়ে দিই যে আপনার এই সার্ভিসে বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিসে ডিসি হওয়ার জন্য সবাই উদ্গ্রীব থাকে। এই সার্ভিসে যারা যোগ দেন তারা ডিসি হতে চান আর সচিব হতে চান। এবারে দেখেন 40% ডিসি ইন্টারভিউ হাজির হয়নি, কারণ ডিসিদের বিরুদ্ধে অভিযোগ যে তারা নির্বাচনের সময় তারা নির্বাচন ঠিক মতো করেনি। ওইখানেও একটা কথা যে ডিসির হাতে তো কিছু থাকে না, সবকিছু ফাইনালি থাকে প্রিজাইডিং অফিসারের হাতে।